আসসালামু আলাইকুম। তৎকালীন আওয়ামী লীগ, বর্তমানের বিএনপি, সেকাল একাল শীর্ষক আজকের কিছু সময়ের জন্য ক্ষুদ্র আকার একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে নিজে শুনবেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন। আওয়ামী লীগ ধ্বংসের পিছনে বা আওয়ামী লীগ স্বৈর শাসক হয়ে ওঠার পিছনে, আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতির ভিতরে স্থায়িত্বকরণের পিছনে যেগুলো অন্তরায়ের সৃষ্টি করেছে, তার ভিতরে প্রধান অন্তরায় ছিল ওবায়দুল কাদেরের একচ্ছত্র কর্তৃত্ব। এবং এই কর্তৃত্বটা এত শক্তিশালী হয়ে উঠেছিল যে আওয়ামী লীগের ভিতরে স্বয়ং শেখ হাসিনার বাইরেও অত্যন্ত শক্তিশালী আরেকটি গ্রুপ রেইজ হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে সেই কাওয়া লীগ, অর্থাৎ ওবায়দুল কাদেরকে যে উপনাম দেওয়া হয়েছিল কাওয়া কাদের, সেই কাওয়া কাদেরের ছত্রছায়ার যে একটি শক্তিশালী আওয়ামী লীগের আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল, সেটার নামই আমি এই মুহূর্তের জন্য রাখছি কাওয়া লীগ। কাওয়া লীগের বেশিরভাগ কারা ছিল? কাওয়া লীগের সম্পূর্ণটাই বেশিরভাগই সেই রক্ষী বাহিনীর মতো, রক্ষী বাহিনীর পূর্বে মুজিব বাহিনীর মতো। মুজিব বাহিনীর যেমন একচ্ছত্রভাবে একটি নৈরাজ্য তৈরি করার অপচেষ্টায় ব্যস্ত ছিল স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতেও। আর এই কাওয়া কাদেরের নেতৃত্বে ছাত্রলীগ ছিল একটি উচ্ছৃঙ্খল সংগঠন। ছাত্রলীগকে উস্কানিতে বা বিনা উস্কানিতেই ছাত্রলীগ এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল সর্বক্ষেত্রে যে তাদের বাইরে আর কোনো কিছুই ভাবা যাচ্ছিল না। আপনাদের মনে আছে হয়তো, যখন ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে উপকূলীয় এলাকা দিয়ে, তখনও ওবায়দুল কাদের বলছিলেন যে এই ঘূর্ণিঝড়কে প্রতিহত করবার জন্য আমাদের ছাত্রলীগ প্রস্তুত, ছাত্রলীগই যথেষ্ট। যখন করোনায় আক্রান্ত দেশের মানুষ দিকবিদিক দিশেহারা, তখন ওবায়দুল কাদের বলেছিল এই করোনার বিরুদ্ধে আমাদের ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ রুখে দেবে এই করোনা ভাইরাসকে। অর্থাৎ এমন কোনো কিছু, যে কোনো ধরনের সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো অন্য রাজনৈতিক দল, অন্য কোনো গোষ্ঠী, ব্যবসায়ী বলেন, শিল্প কলকারখানা বলেন, বিদ্যুৎ, সার নিয়ে কৃষক বলেন, যে কোনো ব্যাপারে রাজপথে আগাতে গেলেই, প্রোগ্রাম দিলেই ওবায়দুল কাদের বলতেন এদের প্রতিহত করবার জন্য আমার ছাত্রলীগ প্রস্তুত। এই ছাত্রলীগকে প্রস্তুত করে, ছাত্রলীগকে ব্যবহার করে তারা যে নৈরাজ্যের সৃষ্টি করেছিল, যেমন তেমনি দলের ভিতরের যারা ইতিবাচক ছিল, যারা ক্লিন ইমেজের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাজনীতি করতে চেয়েছিল, তারা অত্যন্ত নিগৃহীত এবং কোলঠাসা হয়ে পড়েছিল আওয়ামী লীগের ভিতরে। পরবর্তীতে কি হলো, যখন জুলাই আন্দোলন শুরু হলো, আপনারা লক্ষ্য করেছেন পুলিশের সাথে শুধু ছাত্রলীগই ছিল। সেই হেলমেট লীগ যারা ছিল, সেই পুলিশের সাথে যে কোনো সিভিল কাপুরে হোক বা যে কোনো পর্যায়ে হোক, হেলমেট দিয়ে এই ছাত্রলীগই একমাত্র পুলিশের সাথে ছিল এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিল। কিন্তু এই ছাত্রলীগের দ্বারা নিগৃহীত, নির্যাতিত, অপমানিত, অবহেলিত যেসব আওয়ামী লীগাররা ছিল, তারা কিন্তু তখন আর সেই ছাত্রলীগের পাশে গিয়ে দাঁড়ায়নি। ওবায়দুল কাদেরের আর সেই আহ্বানে তখন তারা সাড়া দেননি। এই যে দলের ভিতরে উপদল সৃষ্টি হওয়া, দলের ভিতরে এক পার্টিকে ইগনোর করে ইয়াং একটা জেনারেশনকে শক্তিমত্তা প্রদর্শনের জন্য লেলিয়ে দিয়ে সরকারকে বিপদমুখী করে তোলা, রাষ্ট্রকে বিভ্রান্তি করে তোলা, সন্ত্রাসের ভিতরে এনে
পুরা জনগণকে একটি আতঙ্কিতর ভিতরে ফেলে দেওয়া, এটা একটি রাজনৈতিক দলের সর্বনাশ ডেকে আনার জন্য সুস্বাদু উপাদেয় রেসিপি আর কি, এটাই। তো সেই অবস্থা, এই 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 যেটা আমি বললাম, এই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের অধঃপতনের বড় একটি ক্ষেত্র তৈরি করতে বড় একটি অবদান রেখে গেছে। এটা হলো আওয়ামী লীগের সেকাল, আর এখন বিএনপির একাল। ওবায়দুল কাদেরের কথায় কেন ছাত্রলীগ বা যে কোনো ডাকে আওয়ামী লীগের স্বার্থান্বেষী চাটুকার দালালেরা উন্মাদের মতো রাস্তায় খেপে পড়ত? কারণ তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরকে যেভাবে অ্যাডভান্টেজ দিতেন, ওবায়দুল কাদেরকে যে কোনো প্রায়োরিটি দিতেন, এবং তিনি তাকে যেভাবে হ্যান্ডেলিং করতেন, তার প্রতি যে তার যে মহত্ববোধ, মায়াত্মবোধ, দুর্বলতা বলি, যে কোনো কারণেই হোক না কেন, ওবায়দুল কাদেরের উপর শেখ হাসিনার যে একক একটি নির্ভরশীলতা, এটা তিনি প্রকাশ করে দিয়েছিলেন। এবং সাধারণ আওয়ামী লীগের লোভী স্বার্থপর যারা এই দুর্বলতার সুযোগকে ব্যবহার করতে চায় যারা, তারা শেখ হাসিনার বাইরে এসেই ওবায়দুল কাদেরের পায়ের নিচে হুমড়ি খেয়ে পড়েছিল। অর্থাৎ তারা জানতো তাদের কার্যসিদ্ধির জন্য একমাত্র একটি ব্যক্তিত্বের দুটি পায়ে খোলা আছে, সেটা হলো ওবায়দুল কাদেরের পা। এই জন্য ওবায়দুল কাদেরের পা লেহনে চাটতে চাটুকারেরা ব্যস্ত থাকতো সর্বদাই। আরও অন্যান্যরা ছিল, কিন্তু ওবায়দুল কাদের ছিল শেখ হাসিনার একেবারে প্রধান পরামর্শক। এই যে রাজনীতিতে একচ্ছত্রভাবে যিনি প্রধান, যদি কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেই স্বার্থান্বেষী মহলই যারা রাজনীতিকে ব্যবহার করে তার স্বাদ নিতে চায়, রসটুকু নিতে চায়, তারা কিন্তু ওটাই ফলো করে। প্রধানমন্ত্রী কার উপরে বেশি দুর্বল, প্রধানমন্ত্রী কার উপরে বেশি নির্ভর করে, প্রধানমন্ত্রী কাকে দিয়ে কাজ করাচ্ছেন, কাকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহার করছেন, তার কাছে গেলেই বড় বড় ঋণের ব্যবস্থা হবে, বড় পদের ব্যবস্থা হবে, বড় ধরনের বাণিজ্যের একটি দুয়ার খুলে যাবে, সেই ধরনের লোককেই খোঁজে। এ কালে এসে যেটা দেখছি আপনারা সবাই জানেন, এবং এ নিয়ে অনেক কথা হচ্ছে, ব্যাপক সরগম চলছে। এর ভিতরে আমার এই ভিডিওটি হয়তো ক্ষুদ্র একটি অংশ মাত্র। সেটা হলো বর্তমান প্রধানমন্ত্রী নিশ্চুপ নিরালয় থেকে তার যেটা কাজ প্রধানমন্ত্রীর, সেখানে বহাল থেকে রাষ্ট্রকে পরিচালনার জন্য অনেকাংশেই তারেক রহমান কী করছেন নেপথ্যে সেটা জানি না, কিন্তু যেটা প্রকাশ্যে আসছে, মিডিয়া যেটা বারবার ফোকাসে আনছে, বারবার যেটা তুলে ধরবার চেষ্টা করছে, এটা হয়তো ক্ষতির একটা বড় দিক। কেউ কেউ মনে করছে সালাউদ্দিন কাদেরের এই যে ব্যাপকতা, তার যে প্রসার, তার যে রাজনীতিতে একচ্ছত্র, বিএনপির রাজনীতিতে একচ্ছত্র প্রভাব, একচ্ছত্র যে দাম্ভিকতা, এটা হয়তো তার জন্য ভালো। কিন্তু তার জন্য ভালো নাকি সরকারের জন্য ভয়াবহ আরেকটি পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে, তার উপরে নির্ভর করে, তার অ্যাক্টিভিটিজের উপরে নির্ভর করে, তার অ্যাটিটিউড বা কথাবার্তা বা রাজনৈতিক যে সবাইকে অবজ্ঞা করে তিনি একচ্ছত্রভাবে রাষ্ট্রের দায় দায়িত্ব নিয়ে সকল জায়গায় তার পদচারণা, তার উপস্থিতি, তার সলা পরামর্শ অনুসরণ করা হচ্ছে সর্বক্ষেত্রে। এটা এক ধরনের ভয়াবহ রূপ নিতে পারে, যা দাবানলের মতো আবার সেই আওয়ামী লীগের পতনের জায়গা সৃষ্টি করতে হয়তো বড় ধরনের অবদান রাখার পথ উন্মোচন করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সংসদে বসে হোক, সংসদের বাইরে যে কোনো জায়গাতেই হোক, সালাউদ্দিন সাহেবের যে অ্যাক্টিভিটিস, সালাউদ্দিন সাহেবের যে সবাইকে ওভারলোড করে সে নিজেই যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো মন্ত্রীর সর্ব জায়গায় সে যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে যে তার মতামতকে
হাইলাইটস তো বটে, এবং বাস্তবায়ন করবার জন্য যে শক্তি বা যে ক্ষমতার জায়গাটা ব্যবহার করছেন, এটার উপরে বর্তমান বিএনপির একটি গ্রুপ তার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এই নির্ভরশীলতা এত দূরে নিয়ে যাবে যে মানুষ যে কোনো ব্যাপারে তদবির নিয়ে তার প্রমোশন, তার পোস্টিং, রাজনীতিতে পদ পদবি, কমিটি, যেখানে যে যে সব জায়গাতে লাভবান, ব্যাংক ঋণ হোক, বিদেশি ব্যবসার কোনো এলসির ব্যাপারে হোক, বড় বড় যারা বেসরকারি বড় বড় যারা হাজার হাজার কোটি টাকার টেন্ডার, বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট যারা কন্ট্রাক্টরের মাধ্যমে কার্য সম্পাদন করেন, রাষ্ট্রের বড় বড় মেগা প্রজেক্টের দায়িত্ব নেন, এই সব ব্যক্তিগুলা একেবারে নীরবে নিশ্চুপে সালাউদ্দিন কাদের সাহেবের অনুসারী হয়ে পড়বেন এবং তার মাজারে ভক্ত পূজারী হয়ে পড়বেন। এতে কি হবে? সারা দেশেই, তিনি তো কক্সবাজারের একটি আসন থেকে এমপি নির্বাচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী, বদির কথা মনে আছে, ইয়াবা বদি নামে খ্যাত, সেই এলাকার সারা দেশে, এবং তাকে এমন একটি মন্ত্রী দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা দেখে, আমি যদি শুধু পুলিশকে বলি, পুলিশ না, আইন শৃঙ্খলার ব্যাপারে যত যাই থাকে না, আইন শৃঙ্খলার মধ্যে যারা জড়িত, পুলিশ, বিডিআর, আনসার, ভিডিপি, নর্মাল আনসার, এতে করে কি হবে? সবচেয়ে বড় রাস্তা তৈরি হয়ে যাবে মাদক ব্যবসায়ীদের জন্য। মাদকটা বাংলাদেশে অনুপ্রবেশই করে বার্মা থেকে কক্সবাজার বা সমুদ্র পথে কক্সবাজার হয়েই বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং সেই রাস্তার মুখেরই স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ জানে আমার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী। সালাউদ্দিন আহমেদ চৌধুরী না, সরি, ঠিক মাদক ব্যবসায়ীরাও জানে যে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, আর আমরাও তার এলাকা হয়েই এই চোরাচালান কারবারি মাদক ব্যবসায়ী। যখন একজন মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরবে, তখন মাদক ব্যবসায়ী যদি বলে আমার বাড়ি কক্সবাজার এবং আমরা মন্ত্রী সাহেবের লোক, পুলিশ বলবে সে তো আমাদের মন্ত্রী, কিসের ধরাধরি, আসো বুক মিলাও। অর্থাৎ এই যে স্বর্গরাজ্য খুলে দিবার জন্য যে দ্বার উন্মোচন হলো, তাকে যেভাবে একটি উচ্চ আসনে নিয়ে গেল, এখন অনেকেই বলছেন জনাব তারেক রহমান পুতুল প্রধানমন্ত্রী, পুতুল সরকার প্রধান, মূলত রাষ্ট্র চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তো এই কথাটা মুখে মুখে হতে হতে, চাউর হতে হতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হতে হতে, এবং বাংলাদেশের যে নির্ভরযোগ্য মিডিয়াগুলা যারা সরাসরি সংসদকে সম্প্রচার করছে, সেখানে বসে মানুষ তো একটি মানুষকেই দেখছে, আর কাউকে না। আর সেখানে কি আছে না আছে তাকানোর সময় নেই, সেদিকে ক্যামেরাও নেই। কিন্তু যে কেউ যে কোনো প্রস্তাব রাখলেই তার প্রতি উত্তরে যিনি দাঁড়াচ্ছেন তিনি সালাউদ্দিন আহমেদ, এবং তাকে এমনভাবে মিডিয়ার সামনে তুলে এনেছে যে পুরা জাতি তারেক রহমানের সামনে দাঁড়ানো আর একজন মানুষকে দেখছেন, যিনি হয়তো হবু প্রধানমন্ত্রী, অথবা নেপথ্যের প্রধানমন্ত্রী, অথবা অন্তরালের প্রধানমন্ত্রী। পুরা বাংলাদেশের দায়িত্ব নিয়ে একজন লোকই কাঁধে তুলে নিয়েছেন। দলের দায়ভার হোক, রাষ্ট্রের দায়ভার হোক, সরকারের দায়ভার হোক, এমনকি সংসদের দায়িত্ব হোক, সালাউদ্দিন আহমেদ। এখন সালাউদ্দিন সাহেবের সিল তৈরি হবে অন্য কারোর হাতে, সালাউদ্দিন সাহেবের স্বাক্ষর জালিয়াতি হবে। প্রতিটি মন্ত্রণালয়, সচিবালয়, যত ধরনের চাকরির সার্কুলার, বদলির সার্কুলার, প্রমোশনের ব্যাপারে, এলসি খোলার ব্যাপারে, ঋণ নেওয়ার যে ফাইল তৈরি হবে, সমস্ত জায়গায়
এই সালাউদ্দিন আহমেদের সুপারিশ মোটা মোটা দস্তায় দস্তায় পড়তে থাকবে এবং তিনি সেটা দিবেন, কারণ দেওয়ার জন্য চারপাশ ঘিরে লোক বসে আছেন। তিনি কত নেবেন না, কি নেবেন না, কি দরকার, আমেরিকা পুরাও যদি কিনে দিতে হয় তার জন্য সেটা দেওয়ার প্রস্তুত। সালাউদ্দিন সাহেবের সুপারিশ চাই। এতে কি হলো, কি হবে? যেটা হয়েছিল কাওয়া লীগের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, আর সেটাই আরো ত্বরান্বিত হয়ে আসবে সাওয়ার দলের উপরে। কাওয়া লীগ সাওয়া দলের ভিতরে যদিও তিনি এখনো ছাত্র দলকে আহ্বান করেননি, স্বেচ্ছাসেবক দলকে আহ্বান করেননি, বা কৃষক দলকে আহ্বান করেননি, কাউকে আহ্বান করেননি, কিন্তু আহ্বান করার তো প্রয়োজন নেই। তিনি যেটা ইঙ্গিত করছেন, কারোর কিছু দরকার হলে, প্রয়োজন হলে আমি সেই ব্যক্তি, যা কথা একমাত্র প্রধানমন্ত্রী আমার উপরে নির্ভরশীল। আপনারা দেখেন না, সংসদে প্রধানমন্ত্রী বসে থাকেন, সমস্ত কথা, সমস্ত দায় দায়িত্ব, সমস্ত প্রশ্ন উত্তরিত আমি করি, আর আমার কথার উপরে ডিপেন্ড করেই তো প্রধানমন্ত্রী। আমি এ পর্যন্ত যা করে আসছি, আমার কথায় কি কোথাও দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? না, করেননি তো। তাহলে আমি যেটা বলছি সেটাই তারেক রহমানের কথা, আমি যেটা বলবো সেটাই তারেক রহমানের কথা, আমি যেভাবে দেশ চালাবো সেটাই বিএনপির রাজনীতির প্রজ্ঞা। আমি যেভাবে দেশ শাসন করব, শোষণ করব, পরিচালনা করব, সেটাই বিএনপির আদর্শিক রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুরো চরিত্রটাই সেটা, যেটা আমার মাধ্যমে এখন রূপায়িত হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে, প্রকাশিত হচ্ছে, যেটা আপনারা দেখছেন। আর এতে করেই বারবার আমি যোগাযোগ মাধ্যমে দেখছি, অনেক আক্ষেপ দুঃখ করে অনেকেই বলছে, যারা আমরা মাঠে ছিলাম আমরা এখন কোথাও নাই। নব্য বিএনপি, অর্থাৎ নব্য কারা? তারা যারা সালাউদ্দিন আহমেদের মতো আরও অনেক এমপিদেরকেই ভোট দিয়ে বিজয়ী করে এনেছেন। তারা কারা? আওয়ামী লীগ থেকে বিএনপি সাজা, যারা পিছনে ছিল, যারা কোনো সময় সামনে আসেনি এই 17 বছরে, তারা এখন সালাউদ্দিন আহমেদের হাত ধরে সম্মুখ সারিতে। আপনারা লক্ষ্য করে দেখেন, কোথায় ফখরুল, কোথায় রিজভী, কে কোথায়? কারোর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ববিহীন হয়ে পড়েছেন। যারা এই 17 বছর মানুষের সামনে এসে দাঁড়িয়েছেন, কথা বলেছেন, অভয় দিয়েছেন। মনে আছে ফখরুল সাহেব যেদিন বৃষ্টির ভিতরে একটি রাজপথে বসেছিলেন, সেই সময়ের কথা। রিজভির কথা, যেদিন বুরকা পরে হাসপাতাল থেকে পালিয়েছিলেন। আজ তারা কোথায়? কেউ নেই। কিন্তু আজ সামনে সেই, যিনি শিলং থেকে ফিরে এসে তার দায়িত্বের জায়গায় চূড়ান্ত শিখরে আহরণ করেছেন। এই জন্যই আমি এটির নাম দিয়েছি আওয়ামী লীগের সেদিন সেকাল, বিএনপির একাল। কাওয়া লীগ সাওয়া দল। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।